ইসকনের নিষিদ্ধের ব্যাপারে সরকারের মধ্যে কোনো আলোচনা হয়নি। অন্তর্বর্তী সরকারের বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, কোনো সংস্থা নিষিদ্ধ করার আলোচনা সরকারের মধ্যে হয়নি। দাবি উঠতে পারে, দাবি নিয়ে মানুষ কর্মসূচিও দিতে পারে। ব্যক্তির অপরাধের সঙ্গে সংস্থার অপরাধকে সরকার জড়িয়ে ফেলছে না। তিনি বলেন, একটি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, তার ব্যাপারে একটি আইনি প্রক্রিয়া চলছে। তিনি অভিযুক্ত হতে পারেন, নাও হতে পারেন, সেটি আদালত দেখবেন। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে তিনি কথা বলেন। উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত সহ সমসাময়িক বিষয় নিয়ে এই সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করা হয়। সংবাদ ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও উপদেষ্টা মাহফুজ আলম। রিজওয়ানা হাসান আরও বলেন, পত্রিকায় দেখেছেন ইসকনের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে বলা হয়েছে তাদের সঙ্গে যাকে গ্রেপ্তার করা হয়েছে তার কোনো সম্পর্ক নেই। প্রসঙ্গত, ইসকন নিষিদ্ধের দাবিতে বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। এতে ছাত্রদল, ছাত্র শিবির, হেফাজত ও ছাত্রদের সর্বস্তরের জনতা অংশ নেন। বিক্ষোভ সমাবেশে তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফের খুনিদের দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানানো হয়। এদিকে বাংলাদেশে দেশদ্রোহিতার অপরাধে গ্রেপ্তার সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ইস্যু নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শুক্রবার পররাষ্ট্রমন্ত্রী লোকসভায় এ নিয়ে বিবৃতি দেবেন বলে জানা গেছে। এদিকে বিএনপি ও জামায়াতের সঙ্গে আলোচনার বিষয়ে যা জানালেন মাহফুজ আলম। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সব রাজনৈতিক দল ও অংশীজনের সঙ্গে আলোচনা করার কথা বলেছে বিএনপি ও জামায়াতে ইসলামী। কোনো কমিউনিকেশনে গ্যাপ যাতে না থাকে সেই জন্য এই পরামর্শ দিয়েছে তারা। বৃহস্পতিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এইসব কথা বলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। বুধবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলটির 5 সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেন। আজ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান এর নেতৃত্বে 4 সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন। এই দুই বৈঠকের বিষয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন মাহফুজ আলম। গত কয়েকদিনে দেশের বিভিন্ন স্থানে মাজারে হামলার ঘটনা ঘটেছে উল্লেখ করে মাহফুজ আলম বলেন, বিষয়গুলো আমরা গভীর নজরে দেখছি। আমরা খুব স্বল্প সময়ে উদ্যোগ নেব। যারা মাজারে হামলার শিকার হয়েছেন তারা যেন ন্যায় বিচার পান সেই বিষয়ে সরকারের নজর রয়েছে। তিনি বলেন, দেশে যে উত্তেজনা উন্মত্ততা রয়েছে এই বিষয়ে সব রাজনৈতিক দল ও স্টেক হোল্ডারদের সঙ্গে বসে সমাধান করতে পারব। আমরা সবার সমর্থন কামনা করছি। প্রধান উপদেষ্টার কাছে রাজনৈতিক দলের দেওয়া প্রস্তাব সম্পর্কে জানতে চাইলে মাহফুজ আলম বলেন, তাদের প্রস্তাবনা হচ্ছে কমিউনিকেশন গ্যাপ দূর করার জন্য অংশীজনদের সঙ্গে বসার জন্য সংখ্যালঘু ও সংখ্যাগরিষ্ঠ ধর্মীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি, সামনের দিনেও যোগাযোগ করব। জাতীয় ঐক্য, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করা যায় সেই পরামর্শ সবাই দিয়েছে। এক্ষেত্রে সবাই আন্তরিক। দেশের মানুষ ও রাজনৈতিক দল ঐক্যবদ্ধ থাকলে ফ্যাসিজম ফেরত আসবে না বলে মনে করেন মাহফুজ আলম। সরকার কোনো সংগঠনকে নিষিদ্ধ করার বিষয়ে সুষ্ঠু তদন্ত করে সিদ্ধান্ত নেবে জানিয়ে মাহফুজ আলম বলেন, নির্বাচনের জন্য সব কার্যক্রম চলমান রয়েছে, তবে সরকারের দৃষ্টিভঙ্গি সংস্কারের পরই নির্বাচন দেওয়া। সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত আসবে। এ সময় পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন। এদিকে চিন্ময় কৃষ্ণ সহ ইসকনের 17 সদস্যের ব্যাংক হিসাব জব্দ। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী সহ ইসকন বাংলাদেশের 17 সদস্যের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এই সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে অ্যাকাউন্ট জব্দ করতে বলেছে। বৃহস্পতিবার বিএফআইইউ এর সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা এসব তথ্য নিশ্চিত
করেছেন। হিসাব জব্দ করা ব্যক্তিদের নামে ব্যক্তি মালিকানা ব্যবসায়িক প্রতিষ্ঠানের অ্যাকাউন্ট স্থগিত থাকবে। আগামী 30 দিন এসব হিসেবে কোনো ধরনের লেনদেন করতে পারবে না। প্রয়োজনে লেনদেন স্থগিত করার এই সময় বাড়ানো হবে। চন্দন কুমার ধর ওরফে চিন্ময় কৃষ্ণ দাস, কার্তিক চন্দ্র দে, অনিক পাল, সরোজ রায়, সুশান্ত দাস, বিশ্বকুমার সিংহ, চন্ডী দাস বালা, জয়দেব কর্মকার, লিপিরানী কর্মকার সহ আরও অনেকেই লেনদেন আরও অনেকের জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়া হয়েছে। বিএফআইইউ এর নির্দেশনায় আরও বলা হয়েছে, যেসব হিসাব স্থগিত করা হয়েছে তাদের হিসাব সংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী জাতীয় তথ্য চিঠি দেওয়ার তারিখ থেকে 2 কার্য দিবসের মধ্যে বিএফআইইউতে পাঠাতে হবে। এদিকে আমাদের কাজের কারণেই ফ্যাসিবাদের ফেরার আশঙ্কা বেড়ে গেছে বলেছে মির্জা ফখরুল। আজকে আমরা দুর্ভাগ্যজনকভাবে এমন কতগুলো কাজ করছি যে কাজগুলোর মধ্য দিয়ে ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা অনেক বেড়ে গেছে বলে মন্তব্য করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে জাতীয় কবিতা পরিষদ আয়োজিত রাষ্ট্র পুনর্গঠনে লেখক শিল্পীদের ভূমিকা শীর্ষক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যাসিবাদ পরাজিত হয়েছে, ফ্যাসিবাদ যে কোনো সময় আবার ফিরে আসতে পারে। আমরা সেই রাস্তা যেন তৈরি করে না দেই। আজকে আমরা দুর্ভাগ্যজনকভাবে এমন কতগুলো কাজ করছি যে কাজগুলোর মধ্য দিয়ে কিন্তু ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা অনেক বেড়ে গেছে। আমাদের এখন ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যাওয়ার সময়। তিনি বলেন, একটি গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে তুলে সত্যিকার অর্থে গণতান্ত্রিক সংস্কার করে একটি গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করা নিঃসন্দেহে একটি জটিল কাজ। আমাদের দেশের পরিপ্রেক্ষিতে এই কাজটি আমাদের করতে হবে। এই কাজটি করার পেছনে আমাদের সবচেয়ে বেশি যেটা প্রয়োজন, যারা আমরা মনে করেছি ফ্যাসিবাদের পতন হওয়া দরকার, ফ্যাসিবাদকে সরিয়ে সত্যিকার অর্থে জনমানুষের উপযোগী একটি রাষ্ট্র সমাজ নির্মাণ দরকার, তাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিএনপির মহাসচিব বলেন, আজকে কষ্ট হয়, দুঃখ হয়। এখানে মত বিনিময় সভা আসার আগে মায়ের ডাকের সমন্বয়ক সানজিদা তার ভাইকে নিয়ে আমার বাসায় এসেছিলেন। এসে বলেছে, স্যার আজকে মন খুব খারাপ। আমি জিজ্ঞেস করলাম কেন? বলল, গত কয়েকদিন ধরে যা দেখছি তাতে করে আমার মন খারাপ হয়ে যাচ্ছে। এই এতদিন ধরে যে কষ্ট, পরিশ্রম, ত্যাগ, প্রিয় মানুষগুলোর চলে যাওয়া সবকিছু ছাড়িয়ে কেমন যেন একটা ভয়াবহ অবস্থা তৈরি হচ্ছে। মির্জা ফখরুল বলেন, আমার মনে হলো অত্যন্ত পরিকল্পিতভাবে এই অবস্থা সৃষ্টি করা হচ্ছে এবং সেটা করেছে কথিত ফ্যাসিবাদ। এদিকে সীমিত আয়ের মানুষের কান্না শোনে কে? সবই কি ঠিকমতো চলছে দেশে? সীমিত আয়ের মানুষের অল্প চাওয়াগুলো কি পূরণ হচ্ছে? সামাজিক জীবনে তাদের কি সত্যিকারের আনন্দ বিদ্যমান? সংসার, সমাজ ও রাষ্ট্রে কি বৈষম্যের ব্যবধান কমেছে? কাউকে কুশল জিজ্ঞাসা করা হলে সোজা উত্তর ভালো নেই। নেতিবাচক এই উত্তর অনেক দিন থেকেই লক্ষণীয়। ভোগবাদ, স্বার্থ, লোভ এবং হালুয়া রুটির ভাগাভাগি আমাদের সমাজে দৃশ্যমান। লোভীদের অন্যায্য চাহিদা দিন দিন বেড়ে সৃষ্টি হচ্ছে সামাজিক অনাচার, অস্থিরতা সর্বত্রই। বৈষম্য সংস্কৃতি আমাদের দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছে? সীমিত আয়ের মানুষের কান্না কেউ শুনেছে কি কখনো? শাক ভাতের সংসার চালাতে গিয়ে প্রতি মুহূর্তে তাদের দীর্ঘশ্বাস। কে দেখে তাদের চোখের জল? বিনিদ্র রাতের মানুষগুলোর অন্তর্মুখী রক্তক্ষরণ কে প্রতিরোধ করতে এগিয়ে আসবে? সমাজ সংসারে বৈষম্য দেখে দেখে সাধারণ মানুষ হতাশাগ্রস্ত হয়ে পড়েছে। সংসার চালাতে সাধারণ মানুষের ঋণের উপর যেমন নির্ভরতা বাড়ছে, তেমন বৃদ্ধি পাচ্ছে হতাশা। আর এর অন্যতম প্রধান কারণ সীমিত রোজগার, অনিয়ন্ত্রিত বাজার ব্যবস্থা এবং মূল্যস্ফীতি।